ইরানের মিত্রগোষ্ঠীর ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি সমর্থিত বাহিনীর নিহত সংখ্যা বেড়ে ৫৮। জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ। মোদি ও নেতানিয়াহুর ফোনালাপ, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদার চায় ভারত। তুরস্ক, সৌদি, পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সই আজ। বগুড়ায় বাস চাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫। সিলেটে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭, আহত ১৩। ইয়েমেনে সৌদি সমর্থিত সরকারি বাহিনীর অবস্থানে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ৫৮ সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবারের এ হামলাকে গত ৪ বছরের মধ্যে দেশটির গৃহযুদ্ধের অন্যতম প্রাণঘাতী দিন হিসেবে দেখা হচ্ছে। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, সৌদি আরবের সমর্থনে সরকারি বাহিনীর সামরিক প্রস্তুতির জবাবে বিভিন্ন সরকারি অবস্থান লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। একজন সামরিক সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, হামলায় অন্তত ৫৮ সরকারি সেনা নিহত এবং আরও বহু সেনা আহত হয়েছেন। এর আগে চিকিৎসা সূত্রগুলো ৩৮ জন নিহত হওয়ার কথা জানিয়েছিল। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, উপযুক্ত স্থান ও সময়ে এই হামলার জবাব দেবে তারা। একজন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবারের হামলা ২০২২ সালের পর ইয়েমেনের সরকারি বাহিনীর উপর সবচেয়ে বড় হামলা। মধ্য ইয়েমেনের মারিব প্রদেশের আল রুয়াইক এলাকায় একটি সামরিক ঘাঁটি এবং সৌদি সীমান্তের কাছে হাদ্রামাউত প্রদেশের আল আবর ও আল ওয়াদিয়া এলাকায় একটি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। সম্প্রতি সৌদি সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে আবারও সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে হুতি। গত মাসে হোদেইদা বন্দর নগরীর দক্ষিণে সরকারি বাহিনীর উপর হুতির এক হামলায় ১৬ সেনা নিহত হওয়ার কথা জানিয়েছিল চিকিৎসক কর্মকর্তারা। ২০১৪ সাল থেকে ইয়েমেনের সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে আসছে এই গোষ্ঠীটি। তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান আজ শুক্রবার একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করবে বলে জানিয়েছে। বিষয়টি সম্পর্কে সরাসরি অবগত এমন দুটি আঞ্চলিক সূত্র। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, জেদ্দায় অনুষ্ঠিত একটি সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়িপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই চুক্তিতে সই করবেন। তবে ওই দুই প্রতিবেদনে চুক্তিটির বিষয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি। এতে কী ধরনের শর্ত বা বিধান থাকবে সেটিও স্পষ্ট করা হয়নি। ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনার মধ্যেই ৩ দেশের এই ৩ নেতা বৈঠকে বসেছেন। একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে আর সাম্প্রতিক আঞ্চলিক ঘটনাবলী এর গতি আরও বাড়িয়ে দিয়েছে। গত মাসে ইস্তাম্বুলে বৈঠক করেছিলেন এরদোয়ান ও শাহবাজ শরীফ। যৌথ সংবাদ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট বলেছিলেন, আলোচনায় আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও উঠে এসেছে। তিনি আরও বলেন, আমরা আমাদের অঞ্চলে উত্তেজনা কমানো এবং সংলাপের মাধ্যমে সমস্যার সমাধানে অবদান রাখে এমন প্রতিটি পদক্ষেপকে সমর্থন করি। বর্তমান ইসরায়েলি সরকার যে যুদ্ধের প্রতি আসক্ত, তাকে আবারও আমাদের আঞ্চলিক বারুদ ও রক্তের গন্ধে ডুবিয়ে দেওয়ার সুযোগ দেওয়া উচিত নয়। বগুড়ার নওগাঁ মহাসড়কের এরুলিয়া এলাকায় সিল্কবান্ধায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথের পাশে অপেক্ষমান শ্রমিকদের উপর উঠে গেলে অন্তত ৬ জন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, নিহতদের মধ্যে ৩ জন ঘটনাস্থলে এবং অপর ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, ঢাকা থেকে নওগাঁগামী যাত্রীবাহী শীততাপ নিয়ন্ত্রিত কোচ ফতে আলী বাসটি বগুড়া নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কবান্ধা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এরপর বাসটি সড়কের ডান পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিয়ে সেখানে কয়েকজন অপেক্ষমান থাকা শ্রমিকদের উপরে উঠে যায়। এতে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। আহতদের দ্রুত উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বগুড়া নওগাঁ মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সকাল 8:30 পর্যন্ত অবরোধ চলছিল এবং সড়কটিতে যান চলাচল বন্ধ ছিল। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম আলী এবং জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আতাউর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশের একাধিক টিম কাজ করছে। পাশাপাশি
নিহত ও আহতদের পরিচয় শনাক্ত এবং পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুতের কাজ চলছে। অন্যদিকে সিলেটের ওসমানীনগর উপজেলা 2 যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত 7 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার সকালে ঢাকা সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। শেরপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল 7:15 দিকে দয়ামিরস্ত কাশিকাপন এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে ঢাকা থেকে সিলেটগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস এবং সিলেটমুখী বেঙ্গল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 7 জন নিহত হন। আহত 13 জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার লক্ষ্যে 2টি নতুন নির্বাহী আদেশ সই করেছেন। তবে কয়েক সপ্তাহ আগে দেশটির সুপ্রিম কোর্ট সংবিধান অনুযায়ী জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বহাল রেখেছিল। সই করা নতুন 2টি আদেশ ট্রাম্পের আগের উদ্যোগের তুলনায় অনেকটাই সীমিত। যুক্তরাষ্ট্রের জন্ম নেওয়া প্রায় সব শিশুই বর্তমানে জন্মসূত্রে নাগরিকত্ব পেয়ে থাকে। নতুন আদেশগুলোর একটি জন্মসূত্রে নাগরিকত্বের বিদ্যমান ব্যতিক্রম আরও বিস্তৃত করার প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে বিদেশি কূটনৈতিক বা শত্রু বাহিনীর সদস্যদের সন্তানরা এই সুবিধা পান না। ট্রাম্পের নতুন আদেশ অনুযায়ী কথিত সন্ত্রাসী নাগরিকত্ব কেনার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে আসা ব্যক্তিদের সন্তান এবং যুক্তরাষ্ট্রের কিছু নির্দিষ্ট অঞ্চলে জন্ম নেওয়া কিছু শিশুকেও এই সুবিধার বাইরে রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যদিকে নির্বাহী আদেশে পররাষ্ট্রমন্ত্রী ও হোমল্যান্ড সিকিউরিটি সচিবকে তথাকথিত বার্থ ট্যুরিজম বন্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। বার্থ ট্যুরিজম বলতে শুধু সন্তানকে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাইয়ে দিতে গর্ভবতী নারীদের দেশটিতে গিয়ে সন্তান জন্ম দেওয়ার প্রথাকে বোঝানো হয়। ট্রাম্পের আগের নির্বাহী আদেশের মতো নতুন আদেশগুলো আদালতে আইনি চ্যালেঞ্জের মুখোমুখি পড়বে বলে ধারণা করা হচ্ছে। হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প তার আগের উদ্যোগ বাতিল করায় সুপ্রিম কোর্টের সমালোচনা করেন। তিনি বলেন, জন্মসূত্রের নাগরিকত্ব নিয়ে আদালত খুবই দুর্ভাগ্যজনক সিদ্ধান্ত দিয়েছে এবং বিষয়টিকে প্রহসনে পরিণত করেছে। একই সঙ্গে তিনি জানান, তার প্রশাসন এ বিষয়ে নতুন কৌশল গ্রহণ করছে। এর আগে 2025 সালের 20 জানুয়ারি দ্বিতীয় মেয়াদের প্রথম দিনে ট্রাম্প সংবিধানের 14তম সংশোধনী নতুনভাবে ব্যাখ্যা করে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার একটি নির্বাহী আদেশে সই করেছিলেন। সেখানে বলা হয়েছিল, অস্থায়ী ভিসাধারী ও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকা অভিবাসীদের সন্তানরা স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাওয়ার যোগ্য নয়। তবে চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট রায় দেয়, ট্রাম্পের ওই উদ্যোগ সংবিধানের নাগরিকত্ব ধারার পরিপন্থী এবং তাই তা আইনসম্মত নয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফোনে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, মোদী নেতানিয়াহুর কাছ থেকে একটি ফোন কল পেয়েছিলেন এবং তারা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে মতবিনিময় করেছেন। বার্তা সংস্থা আনাদুলুর খবরে বলা হয়, নয়াদিল্লি আরও বলেছে, নেতারা ভারত ও ইসরায়েলের বিশেষ কৌশলগত অংশীদারিত্বের ধারাবাহিক অগ্রগতি পর্যালোচনা করেছেন এবং দুটি দেশের পারস্পরিক স্বার্থে বিভিন্ন খাতে দ্বিপাক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। এ সময় যোগাযোগ চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হন মোদী নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সামরিক সংঘাতের পর হরমুজ প্রণালীকে ঘিরে সৃষ্ট উত্তেজনার মধ্যে মিত্র এই দুই দেশের নেতারা ফোন কলে এ আলোচনা করেন। এর আগে গত 18 জুন ওয়াশিংটন ও তেহরান একটি কাঠামোগত চুক্তিতে পৌঁছায় এবং চূড়ান্ত সমঝোতার লক্ষ্যে আলোচনা শুরু করে। তবে হরমুজ প্রণালীতে নিরাপত্তার নিশ্চয়তা ও নৌযান চলাচলের স্বাধীনতা নিয়ে মতপার্থক্যের কারণে পরে আলোচনা থমকে যায়। গত মাসে যুক্তরাষ্ট্র ইরানের ভেতর হামলা চালালে দুই দেশের উত্তেজনা আরও বেড়ে যায়। জবাবে তেহরান, জর্ডান, বাহরাইন ও কুয়েত সহ কয়েকটি আরব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালায়।